হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জীবনবিজ্ঞান ও পরিবেশ বই রয়েছে, যার 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে জীববিদ্যা এবং মানব কল্যাণ। এর প্রথম যে ইউনিটটা রয়েছে তার নাম হচ্ছে অনাক্রম্যতার ধারণা, কনসেপ্ট অফ ইমিউনিটি। সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো, বলছে কি জীববিদ্যা এবং মানব কল্যাণ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি অনাক্রম্যতা এবং মানুষের রোগ। প্রতিদিন আমাদের দেহে রোগ জীবাণু, তাদের প্রতিবিষ এবং নানা বিজাতীয় প্রোটিন প্রবেশ করে। অর্থাৎ আমাদের শরীরটা হচ্ছে একটা রোগ জীবাণু আতুর ঘর, যেখানে বিভিন্ন ধরনের জীবাণুরা বিভিন্ন শ্বাসবায়ুর মাধ্যমে প্রবেশ করছে, খাদ্যের মাধ্যমে প্রবেশ করছে। কখনো আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি, আবার কখনো ওই রোগগুলোকে প্রতিরোধ করতে পারি। মানে আমাদের শ্বাস নিচ্ছি সামান্য, এই শ্বাসের মাধ্যমে মিলিয়ন জীবাণু আমার শরীরে প্রবেশ করছে। আমরা খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে জীবাণু প্রবেশ করছে, জলের মধ্যে জীবাণু প্রবেশ করছে, কিন্তু আমরা সবসময় রোগ আক্রান্ত হই না। কিছু কিছু সময় রোগ আক্রান্ত হয়, কিছু কিছু সময় আবার নর্মাল অবস্থায় থেকে যায়। তো এই যে আমাদের রোগ আক্রান্ত কিছু কিছু সময় হচ্ছে না, কেন হচ্ছে না? বেশিরভাগ সময় আমরা হচ্ছে না রোগ আক্রান্ত, তার পিছনে কারণ হচ্ছে আমাদের দেহের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা, এবং সেই প্রতিরোধ ক্ষমতাকে আমরা বলছি ইমিউনিটি। আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু এবং বিজাতীয় বস্তুর বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাকে অনাক্রম্যতা বলে। তারা আমাদের শরীরে যে সমস্ত জীবাণু প্রবেশ করলো, সেই জীবাণুগুলোর অ্যাগেনস্টে আমাদের বডি যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তাকে আমরা বলছি অনাক্রম্যতা বা ইমিউনিটি। এবং এই ইমিউনিটি সম্পর্কে পড়াশোনা করাকে বলা হয় ইমিউনোলজি। ইমিউনোলজি কিন্তু একটা বিশাল ব্রাঞ্চ অফ সায়েন্স। বা তোমরা হয়তো মেডিকেল সায়েন্স দেখতে পাবে, ইমিউনোলজি ডিপার্টমেন্ট বলে একটা শুনতে পাও। এটা হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় ইমিউনোলজি। পাশে ছবি দেখতে পাচ্ছ, কোন কোন অর্গানগুলো আমাদের এই ইমিউনিটি তৈরি করতে সাহায্য করছে। একটা টনসিল বা অ্যাডেনয়েডস, লিম্ফ নোডস, লিম্ফেটিক ভেসেল, আমাদের প্লিহা, পেয়ার্স প্যাচেস, লিম্ফ নোডস, লিম্ফেটিক ভেসেল, বোন ম্যারো এবং অ্যাপেন্ডিক্স, থাইমাস। এই সব অর্গানগুলো আমাদের কি করছে? আমাদের বডির ইমিউন সিস্টেমকে তৈরি করে। কিভাবে তৈরি করে চলো আমরা দেখি। প্রথম পয়েন্ট হচ্ছে অনাক্রম্যতা। অনাক্রম্যতা মানে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার পদ্ধতিকে বলা হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা। তাহলে রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণু নিঃসৃত ক্ষতিকর পদার্থ থেকে দেহ থেকে মুক্ত রাখার ক্ষমতাকে অনাক্রম্যতা বলে। তাহলে কি রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণুতে তারা নিঃসৃত যে টক্সিন বা অধিবিষ, সেখান থেকে আমাদের শরীরকে সুস্থ রাখে হচ্ছে অনাক্রম্যতা। অনাক্রম্যতায় সাহায্যকারী বিভিন্ন কোষ, কলা, অঙ্গ একত্রে আমাদের দেহে যে তন্ত্র গড়ে তোলে তাকে অনাক্রম্য তন্ত্র বলে। এবং এই ধরনের বিভিন্ন অনাক্রম্যতায় সাহায্যকারী বিভিন্ন কোষ বলতে আমাদের যেমন ম্যাক্রোফেজ কোষ হতে পারে, তারপরে নিউট্রোফিল হতে পারে, ইওসিনোফিল হতে পারে, বেসোফিল হতে পারে, ডব্লিউসি আরও যে পার্টগুলো রয়েছে সেগুলো হতে পারে, বিভিন্ন কলা হতে পারে, যেমন আমাদের লিম্ফেটিক নোডসগুলো রয়েছে, লসিকা বাহুগুলো রয়েছে, লসিকা গ্রন্থিগুলো রয়েছে, এই অঙ্গগুলো আমাদের। আবার বিভিন্ন অঙ্গ যেমন হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থি রয়েছে, আমাদের যেমন তোমার অস্থিমজ্জা রয়েছে, এই অঙ্গগুলো কিন্তু একত্রে আমাদের ইমিউন সিস্টেম তৈরি করে। অনাক্রম্যতার অন্তর্গত কোষ, কলা, অঙ্গ দেখো, রক্তের লিম্ফোসাইট। লিম্ফোসাইটকে আমরা জানি কি, একটা হচ্ছে দানাদার অংশ, শ্বেত রক্তকণিকা দুটো অংশ, একটা দানাদার অংশ, একটা দানাবিহীন অংশ। দানাদার অংশকে আমরা বলছি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। দানাবিহীন অংশকে বলছি আমরা মোনোসাইট, লিম্ফোসাইট। তো এই রক্তের লিম্ফোসাইট, তারা মোনোসাইট কি করে? ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক কোষ। যকৃতের কুফার কোষ এক ধরনের মোনোসাইট বা ম্যাক্রোফেজ কোষ। ম্যাক্রোফেজ কারা? যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। ফুসফুসের অ্যালভিওলাসস্থ ম্যাক্রোফেজ, যোগকলার হিস্টিওসাইট কোষ, মাস্ট কোষটি করে আমাদের অ্যালার্জিক রেসপন্স, হিস্টামিন ক্ষরণ করে। প্রভৃতি হলো অনাক্রম্যতায় সাহায্যকারী কোষ। তাহলে কারা হলো? রক্তের লিম্ফোসাইট হলো যারা বি কোষ, টি কোষ তৈরি করবে। মনোসাইট যারা পরবর্তীতে ফ্যাগোসাইটিক কোষ বা ম্যাক্রোফেজ তৈরি করবে।
এবং যকৃতের কুফার কোষ বা ফুসফুসে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এই কুফার কোষ বা অ্যালভিওলার ম্যাক্রোফেজ এরা হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ। যোগ করা হিস্টিওসাইট কোষ, হিস্টিওসাইট কোষ এটা একটা ম্যাক্রোফেজ কোষ। মাস্ট কোষ এটা তখন হচ্ছে আমাদের অ্যালার্জিক রেসপন্সে হিস্টামিন ক্ষরণ করে। এছাড়া ত্বক রয়েছে আমাদের, থাইমাস গ্রন্থি রয়েছে যেটা আমাদের হৃৎপিণ্ড জাস্ট উপরের দিকে রয়েছে, থাইমাস গ্রন্থি, প্লিহা রয়েছে, স্প্লিন যেটাকে বলছি আমরা, টনসিল আমাদের লসিকা গ্রন্থি, টনসিল রয়েছে, অন্যান্য লসিকা গ্রন্থি প্রভৃতি হলো অনাক্রম্যতায় সাহায্যকারী অঙ্গ। অনাক্রম্যতার প্রাথমিক কাজ হলো বহিরাগত বস্তুগুলো চিনে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এবার বহিরাগত বলতে কি, এক হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের শরীর চেনে, কিন্তু বাইরে থেকে যে উপাদানগুলো আমাদের শরীরে প্রবেশ করে সেগুলো হচ্ছে বিজাতীয়। ওকে, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে তোমাদের, এই কোষগুলো পড়লে সেগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি রোগ জীবাণু ধ্বংস করছে। তো ফ্যাগোসাইটোসিস কি জিনিস দেখো এখানে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে তোমার এরকমভাবে আমাদের যখন এটা ধরো না কোষ, এই কোষের বাইরে ধরো কোনো রোগ জীবাণু আসলো, এবার রোগ জীবাণু আসার ফলে কোষ কী করবে, সেটাকে এনগালফ করবে, অর্থাৎ খেয়ে ফেলবে। কোষ যখন কোনো সলিড বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে তখন তাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়, আর যখন তোমার লিকুইডকে খাদ্য হিসেবে গ্রহণ করে তখন সেটাকে পিনোসাইটোসিস বলা হয়। তাহলে জিনিসগুলোকে এনগালফ করে ব্যাকটেরিয়াগুলো খেয়ে নিল, খাওয়ার পরে সব কী হচ্ছে, এটা কোষের মধ্যে প্রবেশ করবে জিনিসগুলো একটা ভেসিকেল আকারে। এবার আমরা জানি আমাদের কোষের মধ্যে কি রয়েছে, লাইসোজোম রয়েছে। এই লাইসোজোম কি করবে, তোমার এই ভেসিকেলের সঙ্গে যুক্ত হবে। এখানে লাইসোজোম আসলো, লাইসোজোম, এবার লাইসোজোম যখন এর সঙ্গে যুক্ত হবে তখন আমাদের তৈরি করবে কি, ফ্যাগোলাইসোজোম। আর লাইসোজোমের মধ্যে কি থাকবে, হাইড্রোলাইটিক উৎসেচক থাকবে, হাইড্রোলাইটিক উৎসেচক। কারণ লাইসোজোমের মধ্যে কি রয়েছে, জলাকর্ষী 56 ধরনের তোমার হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। ওকে, এবার ওরা ব্যাকটেরিয়াগুলো কি করবে, এটাকে বলে ফ্যাগোজোম, ফ্যাগোলাইসোজোম, ফ্যাগোলাইসোজোম। এরপর হাইড্রোলাইটিক উৎসেচকগুলো কী করবে, এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, ধ্বংস করার পর সেগুলোকে আবার নিষ্ক্রিয় অবস্থায় বডি থেকে কোষ থেকে বের করে ফেলে দিবে। বুঝতে পারলে, সেটাই হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। এবার অনাক্রম্যতার প্রকারভেদ দেখো। অনাক্রম্যতাকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, একটা অনির্দিষ্ট, একটা হচ্ছে নির্দিষ্ট অনাক্রম্যতা। অনির্দিষ্ট বলতে কি, অনির্দিষ্ট হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে পাচ্ছি, এটা প্রাকৃতিকভাবে পাচ্ছি, আর নির্দিষ্ট হচ্ছে এটা আমার অ্যান্টিজেনের উপস্থিতিতে হচ্ছে। তো অনির্দিষ্ট অনাক্রম্যতা কোনটা বলছে, যেটা আমরা জন্ম থেকে পাচ্ছি, ইনেট বা সহজাত যেটাকে বলছি আমরা, আর নির্দিষ্ট মান হচ্ছে যেটা আমরা পরবর্তীতে অ্যান্টিজেনের উপস্থিতিতে আমাদের শরীরে তৈরি হচ্ছে। যেমন দেখো বাহ্যিক প্রতিরোধ ব্যবস্থা, তাহলে আমাদের স্কিনের কথা ভাবো, স্কিনটা আমরা জন্ম থেকে পাচ্ছি, এটা বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা করছে। আভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আমাদের পাকস্থলীতে অবস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে খাওয়ারের মধ্যে সমস্ত জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে সেটা ধ্বংস করে। আবার নির্দিষ্ট অনাক্রম্যতার মধ্যে রয়েছে সক্রিয় অনাক্রম্যতা, নিষ্ক্রিয় অনাক্রম্যতা, আবার প্রাকৃতিক অর্জিত আর কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রম্যতা। প্রাকৃতিকভাবে কোনটা, যেটা কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে প্রাকৃতিকভাবে তৈরি হলো যে অনাক্রম্যতা, তাকে প্রাকৃতিক অনাক্রম্যতা বলা হয়। কৃত্রিমভাবে কি, আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে, ভ্যাকসিনেশনের মাধ্যমে যখন কোনো অনাক্রম্যতা আমাদের শরীরে তৈরি হলো তখন সেটাকে আমরা বলছি কৃত্রিমভাবে অর্জিত অনাক্রম্যতা। এবার চলো সক্রিয় এবং নিষ্ক্রিয় ব্যাপারটা পরবর্তীতে আলোচনা করি আমরা। প্রথম হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি, বা নন স্পেসিফিক মানে কোন একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা নির্দিষ্ট ভাইরাস বা নির্দিষ্ট ছত্রাকের বিরুদ্ধে কাজ করবে না, আমার শরীরে যেই আসুক না কেন তার বিরুদ্ধে একটা কমন প্রোটেকশন সিস্টেম তৈরি করবে, সেটাই হচ্ছে তোমার অনির্দিষ্ট অনাক্রম্যতা। দেহে প্রবেশ করতে পারে এমন যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে অনির্দিষ্ট বা সহজাত বা জন্মগত অনাক্রম্যতা বলা হয়। তাহলে কি বললো, অনির্দিষ্ট মানে দেহে যাই আসুক না কেন, যে কোনো জিনিস দেহে প্রবেশ করে তার বিরুদ্ধে তোমার ওরা অল্প হলেও প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, এই জন্য এরা নন স্পেসিফিক অর্থাৎ অনির্দিষ্ট। এবং হচ্ছে কি সহজাত,
জন্ম থেকে আমাদের রয়েছে। যেমন চামড়া, আমরা আমাদের স্কিন যে রয়েছে সেটা আমরা জন্ম থেকে পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে কি সহজাত। এবং জন্মগত অনাক্রম্যতা মানে জন্ম থেকে আমরা পাচ্ছি, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা আমাদের পরবর্তী হয় না, সেটা আমরা জন্ম থেকে পেয়ে থাকি শরীরে। এগুলো হচ্ছে কি সহজাত অনাক্রম্যতা। এটি দুইভাবে আমাদের কাজ করে, একটা বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক মানে বাইরের দিক থেকে যখন দেহ প্রতিরোধ করবে, আর একটা আভ্যন্তরীণ যেটা ভিতর থেকে প্রবেশ করবে, কোনো সাহায্য করবে। বাহ্যিকে দেখো বলে ত্বক, তার আমাদের স্কিন কি করছে, আমাদের স্কিন তোমার 5খানা লেয়ার দ্বারা তৈরি থাকে। এই 5টি লেয়ার তৈরি হওয়ার জন্য স্কিনটা বেশ পুরু হয়, মোটা হয় এবং এটা প্রোটেক্টিভ হয় বলে কোনো জীবাণু আমাদের সহজে স্কিন দ্বারা ভিতরে প্রবেশ করতে পারে না। 2 নম্বর মিউকাস পর্দা। এবার মিউকাস পর্দা মানে ধরুন আমাদের ফুসফুসের মধ্যে, আমাদের ফুসফুসের মধ্যে কি রয়েছে, কোনো জীবাণু যখন আক্রমণ করবে তখন কফ তৈরি হয়। তো কফটা আসলে এক ধরনের মিউকাস, যেটা মিউসিন নামক প্রোটিন দ্বারা তৈরি থাকে। এর কাজ হচ্ছে আঠল চটচটে পদার্থ এটা জীবাণুকে আটকে দিয়ে কফের মাধ্যমে বাইরে বের করে দেওয়া। এটা হচ্ছে তোমার মিউকাসের কাজ। প্রভৃতি ভৌত প্রতিবন্ধক রূপে দেহে রোগ জীবাণু প্রবেশে বাধা দেয়। ঘাম, সিবাম। তা ঘাম সিবাম কি করছে, আমাদের ঘাম যে মিশ্রণ হচ্ছে, ঘামের মধ্যে কি রয়েছে, সোডিয়াম ক্লোরাইড লবণগুলো রয়েছে, এবং লবণগুলো থাকার পর ঘাম কি হচ্ছে, অতিরিক্ত দ্রবণ, এবং অতিরিক্ত দ্রবণের সংস্পর্শে কোনো যখন রোগ জীবাণু আসছে সে অটোমেটিক নষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ঘামের মধ্যে কি থাকছে, লাইসোজাইম থাকছে। ঘামের মধ্যে কি থাকছে, আইজিই অ্যান্টিবডি থাকছে, যার ফলে সেগুলো আমাদের কি করছে, তোমার শরীরকে বাহ্যিকভাবে কোন রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করছে। সিবাম, সিবাম বলতে আমাদের কানের মধ্যে যে খৈল বলি আমরা যেটাকে, কানের খৈল, সেটা হচ্ছে সিবাম। তো সিবাম কি হচ্ছে, সেরুমিন নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকছে ওখানে। এরপর কাজ হচ্ছে কি, কানের ভিতরে জল প্রবেশ করে দেওয়া না দেওয়া। এর মধ্যে তোমার লাইসোজোম থাকার জন্য কোনো ব্যাকটেরিয়া আমাদের কানের মানে টিম্প্যানাম পর্দাকে আক্রমণ করতে পারে না। তারপর হচ্ছে পাচক রস। তো পাচক রস বলতে আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকছে, তার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ মাত্রা হচ্ছে 1.2, মানে এত পিএইচ মাত্রা তোমার হাতে যদি ঢালা হয় হাতটা পুড়ে যাবে, এরকম পিএইচ মাত্রা, এত লো পি, এত হাই অ্যাসিডিক কন্ডিশনে রয়েছে। তাহলে এরা কি করছে, আমাদের খাবারের মাধ্যমে যে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে সেগুলোকে মেরে ফেলছে। তারপর চোখের জল, চোখের জল মানে হচ্ছে ল্যাক্রিমাল ফ্লুইড, ল্যাক্রিমাল ফ্লুইড। ল্যাক্রিমাল ফ্লুইড চোখের আবার চোখ গ্রন্থি নিঃসরণ হচ্ছে, এরা চোখের ময়েস্ট বা আর্দ্রতাকে মেনটেন করছে। আর দ্বিতীয় হচ্ছে এই ল্যাক্রিমাল ফ্লুইডের মধ্যে কি রয়েছে, লাইসোজাইম রয়েছে। এই লাইসোজাইমকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে নষ্ট করে দেয় বলে এরা তোমার কি হয়, রোগ জীবাণু আক্রমণ রক্ষা পায়। থাকা লাইসোজাইম রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে রোগ জীবাণু প্রবেশে বাধা দেয়, তাদের মেরে ফেলে। বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা বলে। তাহলে কি বাহ্যিক যে মানে একটা রোগ জীবাণু এসে প্রথম যে বাধাটা পেলে বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে আমরা প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা বলছি। এবার আভ্যন্তরীণ চলে আসে, মানে দেহের ভিতরের কি ব্যাপার রয়েছে। আমাদের দেহ মধ্যস্থ নিউট্রোফিল, মনোসাইট, বিভিন্ন ধরনের ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে দেহ প্রবিষ্ট রোগ জীবাণুকে মেরে ফেলে। তাহলে আমাদের দেহে যে নিউট্রোফিল রয়েছে, নিউট্রোফিল মানে কি, এটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তিনটে আমাদের যে দানাদার সাদা হোয়াইট ব্লাড সেল রয়েছে, এগুলোকে আমরা বলছি ম্যাক্রোফেজ সেল। ম্যাক্রোফেজ সেল মনোসাইট থেকে তৈরি হচ্ছে এবং এরা কি করছে, আমাদের শরীরের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করছে। বেসোফিল এবং মাস্ট কোষ থেকে নিঃসৃত হিস্টামিন ও ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে নিঃসৃত ব্র্যাডিকাইনিন বিভিন্ন ফ্যাগোসাইটিক কোষের সহায়তায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রদাহ সৃষ্টি করে জীবাণুকে ধ্বংস করে। ধরুন কোনো একটা জায়গা আমার কেটে গেল, বা কোনো একটা জায়গা হয়তো একটা পিন ঢুকে গেল, তাহলে দেখবেন জায়গাটা লাল হয়ে যায়। লাল হয়ে যায় কেন, কারণ ওই জায়গায় যে জীবাণুগুলো প্রবেশ করে তার বিরুদ্ধে কাজ করে কারা, এই যে ক্ষতিগ্রস্ত কলা থেকে নিঃসৃত ব্র্যাডিকাইনিন। এবং ব্র্যাডিকাইনিন কি করে, বিভিন্ন ফ্যাগোসাইটিক কোষ, যেমন ম্যাক্রোফেজ একটা ফ্যাগোসাইটিক কোষ, নিউট্রোফিল একটা ফ্যাগোসাইটোসিস কোষ। আবার হচ্ছে কি বেসোফিল, আমাদের অ্যালার্জি হয়। অ্যালার্জিটা কি, অ্যালার্জিটা হচ্ছে আমাদের যে অনাক্রম্যতা রয়েছে তার হাইপার সেন্সিটিভিটি। অর্থাৎ ধরে নাও যে পোলেন থেকে কারো অ্যালার্জি হচ্ছে, কারো অ্যালার্জি হচ্ছে না। কেন, পোলেন যে কেমিক্যাল রয়েছে স্পোরোপোলেনিন, সেটা তোমার কারোর ইমিউন সিস্টেমের কাছে ওটা অ্যালার্জেন্স হিসেবে, অর্থাৎ
অ্যান্টিজেন হিসেবে শনাক্ত হচ্ছে, কারণ ওর বিরুদ্ধে সেটা ওর জেনেটিক্সটা বা ওর জিন হাইপার সেন্সিটিভ, কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না, যার হচ্ছে না তার ক্ষেত্রে সেটা হাইপার সেন্সিটিভিটি না। তো অ্যালার্জি আমাদের ডিজিজ নেই, অ্যালার্জি ডিজিজ হচ্ছে কি, এটা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি, অর্থাৎ কোনো একটা জিনিসের প্রতি অতিরিক্ত উত্তেজনা। তো বেসোফিল সেল এবং মাস্ট কোষ এরা কি করে, হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন দেখবে যখন তার অ্যালার্জি ওষুধ খায়, তার দেখবে অ্যালার্জি ওষুধের উপর লেখা থাকে অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ। এর মানে হচ্ছে যে বেসোফিল এবং মাস্ট কোষ থেকে যে হিস্টামিন ক্ষরণ করে, সেই হিস্টামিন ক্ষরণটাকে কমিয়ে দেওয়া হচ্ছে ওদের কাজ। জীবাণুর সংক্রমণে জ্বর হলে দেহের তাপমাত্রা বেড়ে যায়, এর ফলে জীবাণুর বৃদ্ধি ব্যাহত হয়। আমাদের শরীরে যে জ্বর হয়, জ্বরকে আমরা কী করি, সঙ্গে সঙ্গে ক্যালপল 650 খেয়ে ফেলি বা ক্যালপল 1000 খেয়ে ফেলছি, কিন্তু আসলে জ্বরটা আমাদের ডিজিজ না, জ্বরটা আমাদের হচ্ছে সাইন, একটা সিমটমস বা একটা তোমার কি বলবো, একটা চিহ্ন যে তোমার বডিতে আক্রমণ হয়েছে। কারণ যখন আমার বডিতে কোনো জীবাণু আক্রমণ করে, আমার বডি কী করে, সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, বা সেই জীবাণু যে পরিবেশটা অনুকূল পরিবেশ পেয়েছে তার বৃদ্ধির জন্য, সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য আমাদের শরীর পাইরোজেন ক্ষরণ করে। এই পাইরোজেন কী করে, বডির টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়, বাড়ানোর ফলে কী করে, সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে বা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। এবং এটাকে আমরা জ্বর ভেবে অসুখ ভেবে আমরা কী করি, সঙ্গে সঙ্গে মেডিসিন খেয়ে ফেলি। এই মেডিসিন খাওয়ার জন্য আমাদের কী হয়, সে বডির যে নর্মাল ইমিউন সিস্টেম জ্বর, সে জ্বরটা আর হয় না। তার ফলে কী হচ্ছে, আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই জ্বর হলে সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়াটা ঠিক না। তারপর হচ্ছে কি, ভাইরাস আক্রান্ত কোষে ইন্টারফেরন নামক অ্যান্টিভাইরাল প্রোটিন ক্ষরিত হয়, যা আমাদের দেহ রক্ষা করে। আমাদের যে সমস্ত বডির যে সমস্ত কোষগুলোতে ভাইরাস আক্রমণ করে, সে ভাইরাস আক্রান্ত কোষগুলো থেকে ইন্টারফেরন বলে একটা কেমিক্যাল ক্ষরণ হয়। ইন্টারফেরন কথা হচ্ছে ইন্টারফেয়ার করা, অর্থাৎ কারোর সঙ্গে ইন্টারফেয়ার করবে। কার সঙ্গে করছে, সে ভাইরাস আক্রান্ত কোষে যে ভাইরাসটা রয়েছে, সে ভাইরাসে অ্যাগেনস্টে করবে, কার্যকারিতা করবে ইন্টারফেরন প্রোটিন। আমাদের দেহের এরূপ প্রতিরোধ ব্যবস্থা হলো দ্বিতীয় শ্রেণীর শারীর প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে প্রথম সারিতে আমাদের ত্বক সাহায্য করলো, মিউকাস সাহায্য করলো, আমাদের তোমার সাহায্য করলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, চোখের জল, সিবাম, এবং তোমার হচ্ছে কি সিবাম বলতে আবার হচ্ছে কি সিবেসিয়াস গ্রন্থি, অর্থাৎ আমাদের এই ত্বকের মধ্যে যে রয়েছে, কি বলবো ওটাকে, তৈল গ্রন্থি রয়েছে সিবাম, সে সিবাম থেকে সিবেসিয়াস গ্রন্থি, সেই গ্রন্থি থেকে আমাদের সিবাম বা তৈলাক্ত পদার্থ বেরোয়, যা আমাদের স্কিনের ময়েশ্চারকে মেনটেন করে। তো এই সিবামের মধ্যে কিন্তু লাইসোজাইম থাকে, যার ফলে সেটা আমাদের স্কিনকে প্রোটেকশন করে। এই সিবামের মধ্যে যখন আমাদের ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখনই আমাদের ব্ল্যাক হেড হয়, অ্যাকিন হয়, পিম্পল হয়, এই সমস্ত ডিজিজগুলো, স্কিন ডিজিজগুলো হয়। তার বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা, আর আভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর চলে এসেছে আমাদের নির্দিষ্ট বা অনাক্রমতা বা অর্জিত অনাক্রমতা। তা নির্দিষ্ট মানে কি, এটা নির্দিষ্ট কোনো একটা ভাইরাসের বিরুদ্ধে যখন কাজ করবে তখন সেটা নির্দিষ্ট অনাক্রমতা বলছি আমরা। আবার বলছে অর্জিত মানে হচ্ছে এটা অর্জন করতে হয়, অর্থাৎ এটা জন্ম থেকে ন্যাচারালি প্রাকৃতিকভাবে আমাদের শরীরে থাকে না। এটা যখন অ্যান্টিজেন আসবে আমার শরীরে, কী ধরনের অ্যান্টিজেন আসছে, সে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, অ্যান্টিজেনের প্রকৃতির উপর ভিত্তি করে আমাদের বডিতে তৈরি হয়। বলে জন্মের পর নির্দিষ্ট রোগ জীবাণু বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাকে নির্দিষ্ট বা অর্জিত অনাক্রম্যতা বলা হয়। তাহলে নির্দিষ্ট একটা পার্টিকুলার অ্যান্টিজেনের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে তাকেই বলা হচ্ছে আমাদের নির্দিষ্ট বা অর্জিত অনাক্রম্যতা। এটি তৃতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। তার প্রথম হচ্ছে কি বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বিতীয় হলো কি আভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা, আর তৃতীয় হচ্ছে আমাদের এই অর্জিত প্রতিরোধ ব্যবস্থা। এটি প্রতিটি জীবাণুর ক্ষেত্রে আলাদা, ওই জন্য এরা হচ্ছে স্পেসিফিক বা নির্দিষ্ট কথার মানে হচ্ছে প্রত্যেকটা জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, প্রত্যেকের ক্ষেত্রে এটা আলাদা হবে। এ ধরনের আক্রমণ 4 ভাগে ভাগ করা হয়, একটা প্রাকৃতিকভাবে বা সক্রিয় অর্জিত অনাক্রম্যতা।
জীবাণুর আক্রমণে যে রোগাক্রান্ত অবস্থায় বা পরবর্তী সময়ে যে অনাক্রমতা সৃষ্টি হয় তাকে প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত অনাক্রমতা বলা হয়। যেমন আমাদের পক্স হয়, জল বসন্ত বলি, আমরা জল বসন্ত বলি। তাহলে পক্স হলে কি হয়, আমাদের শরীরে একবার পক্স হয় না। কারণ হচ্ছে কি, যখন পক্স শুরু হয় তো পক্সের জীবাণুর নাম হচ্ছে ভ্যারিয়েল্লা জুস্টার। এবার হচ্ছে কি, এই জীবাণুর অ্যাগেনস্টে আমাদের শরীর ইমিউন সিস্টেম তৈরি করে নেয়, যার ফলে সেকেন্ড টাইম ওই ভাইরাস যখন আমাদের শরীরে আসে তখন আমাদের আর রোগ প্রতিরোধ ক্ষমতা আর অসুখটা হয় না, রোগটা হয় না। এটা বলে প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত অনাক্রমতা। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিকভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। যেমন প্রাকৃতিকভাবে মায়ের দেহের অ্যান্টিবডি শিশুর দেহে প্রবেশ করে যে স্বল্পস্থায়ী অনাক্রমতা গড়ে ওঠে তাকে প্রাকৃতিকভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা বলে। নিষ্ক্রিয় বলার অর্থ হচ্ছে কি, যে আমার শরীরে তৈরি হচ্ছে না, মায়ের শরীরে তৈরি হয়েছিল, মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে তোমার সন্তানের দেহে চলে এসছে। এটা হয় কি, এটা হচ্ছে IgG3 বলে যে অ্যান্টিবডিটা রয়েছে, সেই অ্যান্টিবডিটা হচ্ছে প্রাকৃতিকভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। যেমন মায়ের দেহের অ্যান্টিবডি IgG3 এবং মাতৃদুগ্ধের মাধ্যমে শিশুর দেহে প্রবেশ করে IG অ্যান্টিবডি। তাহলে মাতৃদুগ্ধকে IgA-কে বলা হয় ক্ষরণকারী অ্যান্টিবডি, অর্থাৎ এর মায়ের যে দুধ কোলস্ট্রাম হয়, বিশেষ করে দুধ বলতে যে মায়ের যে প্রথম দুধ যেটা হয় খুব ঘন গাঢ় হলুদ ধরনের হয়, সে দুধটাকে কোলস্ট্রাম বলা হয়, তাই গাঢ় হয়। এই দুধের মধ্যে IG এর পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে। আবার IgG3 এমনই একটা অ্যান্টিবডি, যে অ্যান্টিবডিটা একমাত্র অ্যান্টিবডি যা তোমার প্লাসেন্টা বা অমরাকে ক্রস করে মায়ের বডি থেকে সন্তানের শরীরে আসে। এবং এটা যেহেতু মায়ের বডি তৈরি হওয়া জিনিস আমাদের শরীরে আসছে বলে হচ্ছে নিষ্ক্রিয়। আর যখন আমার শরীরে তৈরি হচ্ছে তখন সেটা সক্রিয়, যেটা আগে দেখলে যে জল বসন্ত হাম। এবার হচ্ছে কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা। যেমন টিকাকরণের মাধ্যমে যে অনাক্রমতা করা, ভ্যাকসিনেশনের মাধ্যমে, তা কৃত্রিমভাবে অর্জিত সক্রিয়। ধর ভ্যাকসিন জিনিসটা কি, ধরেন এখানে টিটেনাস টক্সয়েড বলা হচ্ছে। তা টিটেনাসের কি হয়, টিটেনাস মানে ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়া। এদের দেহ থেকে কি হয়, টিটেনাস পসমিন বলে একটা তোমার রাসায়নিক পদার্থ বা একটা বিষ নিঃসৃত হয়। এবারটা আমাদের ধনুষ্টঙ্কার রোগ তৈরি করে। এবার যদি ওর শরীরে যে টক্সিন, এই টিটেনাস পসমিন, এটাকে প্রথমে আইসোলেট করা হয়, মানে আলাদা করে নেওয়া হয়, তারপর সেটাকে ইনঅ্যাক্টিভেট নিষ্ক্রিয় করে দেওয়া হয়। নিষ্ক্রিয় করার পরে সেই নিষ্ক্রিয় টক্সিনটাকে আমাদের শরীরে কী করা হয়, ইনজেক্ট করে দেওয়া হয়, যার ফলে আমাদের শরীর তোমার ওকে শনাক্ত করে কীভাবে, নিষ্ক্রিয় বলে শনাক্ত করে, মানে অ্যান্টিজেন বলে শনাক্ত করে। কিন্তু সে যেহেতু নিষ্ক্রিয়, সে আমাদের রোগ তৈরি করতে পারে না, কিন্তু বডি তো ওকে আইডেন্টিফাই করে অ্যান্টিজেন হিসেবে বলে, বডি কী করে, ওর অ্যাগেনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি করে, মেমোরি সেল তৈরি করে নেয়, যাতে ফিউচার ইনফেকশন না হয়। সেটাকে আমরা বলছি এখানে কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রম্যতা। তারপর হচ্ছে পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস ভ্যাকসিন, ভ্যাকসিন বুঝতে পারলে, ভ্যাকসিন হচ্ছে যে জীবাণু আমাদের শরীরে রোগ তৈরি করে, ওই জীবাণুর যে পার্টটা আমাদের শরীরের অংশ রোগ তৈরি করে, সেই পার্টটাকে আইসোলেট করে তাকে নিষ্ক্রিয় করে সেটাকে আমাদের শরীরে প্রবেশ করে দেওয়া হয়। বলে আমাদের শরীর সেটাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে, কিন্তু সে যেহেতু নিষ্ক্রিয়, সে করতে পারে না, সে তোমার রোগ তৈরি করতে পারে না। কিন্তু আমাদের শরীর অ্যান্টিজেন শনাক্ত করে তার বিরুদ্ধে অনেক অ্যান্টিবডি এবং মেমোরি স্মৃতিকোষ তৈরি করে ফেলেন। 4 নম্বর হচ্ছে কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা। তাহলে বুঝতে পারি কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা কি, এটা মানে আমাদের শরীর তৈরি করে না, এটাকে আমি নিষ্ক্রিয়ভাবে এটা তৈরি করে আমার শরীরে প্রপার অ্যান্টিবডি ঢুকাচ্ছি। যেমন ধরে নাও যে ঘোড়া আমাদের যে অ্যান্টিভেনম তৈরি করে, অ্যান্টিভেনম বলতে সাপের যে বিষ, অ্যান্টিভেনম, সাপের বিষের বিরুদ্ধে কাজ করে যে অ্যান্টিভেনম, সেই অ্যান্টিভেনম কীভাবে তৈরি করা হয়, প্রথমে সাপের বিষটাকে নেওয়া হয়, নেওয়ার পরে সেই বিষটাকে ঘোড়ার মধ্যে প্রবেশ করানো হয়, দেহে ইনজেক্ট করা হয়। এবার ঘোড়ার দেহ যেহেতু তোমার ওই বিষের আক্রান্ত হয় না, কিন্তু ঘোড়ার দেহ ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে, এবং সেই অ্যান্টিবডিটাকে আমরা আইসোলেট ঘোড়ার ব্লাড কালেক্ট করে, সিরাম কালেক্ট করার পরে সেখান থেকে আইসোলেট করে পৃথক করার পর সেটা আমাদের শরীরে ইনজেক্ট করা হয়। তাহলে অ্যান্টিবডি তৈরি কোথায় তৈরি হচ্ছে,
ঘোড়ার দেহে, এবং সেখানে তৈরি হওয়া জিনিস আমরা আমাদের শরীরে ইনজেক্ট করছি বলে এটাকে বলা হচ্ছে কি কৃত্রিমভাবে, এবং অর্জিত মানে অর্জন করতে হচ্ছে, নিষ্ক্রিয় যেহেতু নিজের শরীরে তৈরি হচ্ছে না অনাক্রম্যতা। তাহলে আমার 4 ভাগে ভাগ, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, যেমন হয়ে গেল জল বসন্ত হামের বিরুদ্ধে। প্রাকৃতিকভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা যখন মায়ের শরীর থেকে আমাদের শরীরে আসছে। কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রম্যতা, এটা ভ্যাকসিনের মাধ্যমে হচ্ছে। কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে অন্যের শরীরে তোমার অ্যান্টিজেন দিয়ে অ্যান্টিবডি তৈরি করে সেটা আমাদের শরীরে প্রবেশ করাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধরনের অ্যান্টিজেন, একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার শরীরে দেখো বিভিন্ন ধরনের রিসেপ্টর বা গ্রাহক পয়েন্টগুলো রয়েছে, বিভিন্ন ধরনের, এগুলো সব গ্রাহক পয়েন্ট বা রিসেপ্টর। ওকে, আর এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিবডি। অ্যান্টিবডিগুলো কী করছে, ও নির্দিষ্ট রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর তাকে ধরে ফেলছে, ধরে ফেলার পরে তার অপসোনাইজেশন করছে, অর্থাৎ তার দেহের মধ্যে ফুটো তৈরি করে দিচ্ছে। ফুটো তৈরি করার ফলে সে কী করবে, তার ভিতরে জিনিসগুলো সব বাইরে বেরিয়ে চলে আসবে এবং সেটা মারা যাবে। এবার হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। তাহলে অনাক্রম্যতার প্রধান দুটি উপাদান কি হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা হচ্ছে অ্যান্টিবডি। তো অ্যান্টিজেন জিনিসটা কি, অ্যান্টিজেন জিনিস হচ্ছে এটা ফরেন সাবস্টেন্স, অর্থাৎ আমার দেহের বাইরের বস্তু, যেটা আমাদের দেহে নর্মালি পাওয়া যায় না। এবার কিছু অ্যান্টিজেন রয়েছে যেগুলো আমাদের নিজস্ব, যেমন প্রোটিন, পলিস্যাকারাইড এবং নিউক্লিক অ্যাসিড জাতীয় উপাদান, যা মানবদেহে প্রবেশ করলে তার লিম্ফোসাইট সক্রিয় হয়, নির্দিষ্ট প্রাকৃতিক অ্যান্টিবডি উৎপাদন করে, তাকে অ্যান্টিজেন বলা হয়। তাহলে প্রোটিন হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে, যে উপাদানটা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীরে কী হয়, লিম্ফোসাইট সক্রিয় হয় এবং অ্যান্টিবডি তৈরি করে, তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে আমাদের শরীরে তাহলে অনাক্রম্য তৈরি করার জন্য অ্যান্টিজেন আবশ্যিক, অ্যান্টিজেন লাগবে। অ্যান্টিজেন ও ইমিউনোজেন একই বস্তু নয়, মাথায় রাখবেন। অ্যান্টিজেন হচ্ছে ফরেন সাবস্টেন্স, যেটা আমার দেহের বাইরের বস্তু, কিন্তু ইমিউনোজেন কি, সব ফরেন বস্তু কিন্তু আমার শরীরে তোমার কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সক্রিয় করতে পারে না। হয়তো আমাদের সবসময় যদি তোমার ধরো এত জীবাণু ঢুকছে শরীরে, তাহলে সবসময় আমাদের ইমিউনিটি কি থাকতো, হাইপার অ্যাক্টিভ হতো, তার ফলে আমাদের হাইপার সেন্সিটিভ বা অ্যালার্জির মতো রোগ দেখা দিতে পারে। সেটা হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ কিছু অ্যান্টিজেন রয়েছে যেগুলো অ্যান্টিবডি তৈরি করতে পারে, কিন্তু কিছু অ্যান্টিজেন রয়েছে যেগুলো আমাদের অনাক্রম্যতাকে সক্রিয় করতে পারে না। তাহলে প্রথম কথা হচ্ছে যে তাহলে সব অ্যান্টিজেন ইমিউনোজেন না, সব অ্যান্টিজেন ইমিউনোজেন না। তাহলে অ্যান্টিজেন কি ধরনের, অ্যান্টিজেন এটা আছে অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেন, সব অ্যান্টিজেন কিন্তু ইমিউনোজেন নয়, ইমিউনোজেন। এবার ইমিউনোজেন কারা, যারা হচ্ছে আমাদের অনাক্রম্য সক্রিয় করতে পারে, এবং যারা সক্রিয় করতে পারে না তারা হচ্ছে অ্যান্টিজেন, হলেও আমাদের ইমিউনোজেন হয় না। তাহলে ইমিউনোজেন হতে গেলে তোমার কিছু কিছু শর্ত মানতে হবে। তাহলে অ্যান্টিজেন সবসময় অ্যান্টিবডি উৎপাদন নাও করতে পারে, কিন্তু ইমিউনোজেন হলো এমন বস্তু যা অ্যান্টিবডি উৎপাদন করে, তার সাথে বিক্রিয়াও করে। তাহলে এই অ্যান্টিজেনটা কি করছে, যা নর্মাল বস্তু, ইমিউনোজেন মানে অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবেই, কিন্তু ইমিউনোজেন সে তৈরি করবে না। অর্থাৎ সব ইমিউনোজেন অ্যান্টিজেন, কিন্তু সব অ্যান্টিজেন ইমিউনোজেন। অ্যান্টিজেন মানে হচ্ছে ইমিউনোজেন, কিন্তু ইমিউনোজেন আবার সবগুলো ইমিউনোজেন আবার অ্যান্টিজেন হবে না। যেমন এখানে হ্যাপটেন, হ্যাপটেন যেমন কি হচ্ছে একটা অ্যান্টিজেন, এটা অ্যান্টিজেন বাট নট ইমিউনোজেন, এটা অ্যান্টিজেন কিন্তু আমাদের ইমিউনোজেন না। তো একটা অ্যান্টিজেনকে ইমিউনোজেন হতে গেলে কি কি শর্ত পালন করতে হবে। প্রথম দেখো, বহিরাগত প্রোটিন বা হেটেরোপলিস্যাকারাইড ধর্মী হতে হবে। তার প্রথম কথা হচ্ছে অ্যান্টিজেনে কি হতে হবে, বহিরাগত হতে হবে, অর্থাৎ দেহের বাইরের বিজাতীয় বস্তু হতে হবে। হেটেরোপলিস্যাকারাইড ধর্মী, হেটেরোপলিস্যাকারাইড ধর্ম বলতে এখানে কেমিক্যাল কমপ্লেক্সিটি বেশি হবে। তাহলে শুধু সেলুলোজ, শুধু গ্লুকোজ দিয়েই তৈরি হয়ে আছে, কিন্তু একটা সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ আলাদা আলাদা কম্পাউন্ডে তৈরি আছে। এরকম যত ভ্যারাইটি আসবে ওর মধ্যে, তত সেটা ভালো অ্যান্টিজেন। অর্থাৎ যত কেমিক্যাল কমপ্লেক্সিটি, রাসায়নিক জটিলতা যত বাড়বে একটা পদার্থের মধ্যে, সে তত বেশি ভালো তোমার অ্যান্টিজেন হবে। ন্যূনতম আণবিক ওজন কী হতে হবে, 10,000 ডালটন থাকা প্রয়োজন। অর্থাৎ 10,000 ডালটনের নিচে যদি কারো মলিকুলার ওয়েট হয়, তাহলে সে ভালো ইমিউনোজেন হতে পারে না। যেমন হ্যাপটেন,
এর ক্ষেত্রে হচ্ছে 8000 ডাল্টন। এবার 10,000 ডাল্টনের নিচে আসলে কি হচ্ছে, সে ভালো ইমিউনোজেন হতে পারবে না। এরা প্রজাতি নির্দিষ্ট, অর্থাৎ একই প্রজাতির প্রাণীর কলাতে নির্দিষ্ট অ্যান্টিজেন থাকবে। যেমন ধরে নাও, গরুর যে জীবাণু সেটা মানুষকে আক্রমণ করে না, মানুষের যে জীবাণু সেটা গরুকে আক্রমণ করে না, উদ্ভিদের যে জীবাণু সেটা মানুষকে আক্রমণ করে না। তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে ওটা নির্দিষ্ট স্পেসিফিক থাকবে। এমন না যে একই জীবাণু তোমার গরুকে আক্রমণ করছে, গাছকে আক্রমণ করছে, মানুষকে আক্রমণ করতে হয় না, কারণ এটা স্পেসিফিক প্রজাতি নির্দিষ্ট হতে হবে। এদের বিশেষ গঠন থাকে বলে অনাক্রমক উপাদান দ্বারা সহজ চিহ্নিত করা হয়। তাহলে সব অ্যান্টিজেন ইমিউনোজেন নয়, কিন্তু সব ইমিউনোজেন অবশ্যই অ্যান্টিজেন, কারণ অ্যান্টিজেনের একটা পার্ট হচ্ছে ইমিউনোজেন। এবার আমাদের অ্যান্টিবডি চলে আসলো। দেখো অ্যান্টিবডির গঠন। তাহলে অ্যান্টিজেনের উপস্থিতিতে আমাদের দেহে অ্যান্টিজেন বিনষ্টকারী প্রোটিনধর্মী যে উপাদান সংশ্লেষিত হয় বা অ্যান্টিজেনের সঙ্গে সুনির্দিষ্টভাবে আবদ্ধ আমাদের রোগ প্রতিরোধ গড়ে তোলে, তাকে অ্যান্টিবডি বলা হয়। তাহলে আমার শরীরে প্রথমে একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, সেই অ্যান্টিজেন প্রবেশ করার পরে আমার শরীরে যে রাসায়নিক পদার্থটা তৈরি হলো, যে প্রোটিন পদার্থ তৈরি হলো, যেটা সে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কাজ করবে, সেটাই হচ্ছে অ্যান্টিবডি বা সেটাই হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এবার অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশ অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয় তাকে এপিটোপ বলা হয়। ধরেন এই যে এই অংশটা কি হয়, ধরেন এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে কি রয়েছে, গ্রাহক রয়েছে। কিরকম গ্রাহক রয়েছে, এরকম ভাবে গ্রাহক রয়েছে ধরে। তাহলে কি হচ্ছে, এই যে অংশটা এটা হচ্ছে কি এপিটোপ, আর এই অংশটা হচ্ছে প্যারাটোপ। তারা বলছে অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশ অ্যান্টিবডির সাথে যুক্ত হয় তাকে এপিটোপ বলা হয়। তো অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশ অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে, মানে এই যে অংশটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে তাকে বলা হচ্ছে এপিটোপ রিজিয়ন। আর এপিটোপের সঙ্গে অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশ যুক্ত হয় তাকে প্যারাটোপ। আর এপিটোপের সঙ্গে অ্যান্টিবডির যে অংশ যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি প্যারাটপ। তাকে আমরা কি বলছি, তাকে বলছি প্যারাটোপ। তারপরে বলা হচ্ছে কি তাহলে অ্যান্টিবডির বৈশিষ্ট্য কি, গামা গ্লোবুলিন জাতীয় প্রোটিন, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন জাতীয় প্রোটিন বি লিম্ফোসাইট এর প্লাজমা কোষ দ্বারা সৃষ্ট, অর্থাৎ আমাদের লিম্ফোসাইট কোষ, লিম্ফোসাইট সেল কি করে, যখন অ্যান্টিজেন আসবে অ্যান্টিজেনের সংস্পর্শে কি তৈরি করে, তোমার হচ্ছে প্রথমে বি সেল তৈরি করে এবং টি সেল তৈরি করে, বি সেল আর টি সেল তৈরি করে। বি সেলটা ম্যাচিওর এবং তোমার ম্যাচিওর অ্যান্ড প্রডিউস দুটো কাজই হয় তোমার কার মধ্যে, সেটা হচ্ছে তোমার বোন ম্যারোর মধ্যে, অস্থিমজ্জার মধ্যে ও ম্যাচিওর হচ্ছে এবং তৈরি হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে কি প্রডিউস হচ্ছে বোন ম্যারোতে, প্রডিউস ইন বোন ম্যারো, অস্থিমজ্জার মধ্যে তোমার তৈরি হচ্ছে, এবং হচ্ছে কি তৈরি হওয়ার পরে ম্যাচিওর থাইমাস গ্রন্থির মধ্যে ম্যাচিওর হয়। নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রভাবে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রভাবে কি হয়, এক নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়। আণবিক ওজন 1,80,000 থেকে 9,50,000 ডাল্টন। তাহলে অ্যান্টিজেন হতে গেলে আমাদের শর্ত হলো কি 10,000 ডাল্টন উপরে হতে হবে, ফরেননেস হতে হবে অর্থাৎ দেহের বাইরের বস্তু হতে হবে, এবং সেখানে কি হতে হবে, কেমিক্যাল কমপ্লেক্স রাসায়নিক জটিলতা হতে হবে। তারপর হচ্ছে তোমার এগুলোর মাধ্যমে অ্যান্টিজেন হবে, তবে অ্যান্টিজেনটা ইমিউনোজেন হবে। অ্যান্টিবডির ক্ষেত্রে কি হলো, এটা অবশ্যই কি গামা গ্লোবুলিন, এটা ইমিউনোগ্লোবুলিন জাতীয় প্রোটিন হবে, বি লিম্ফোসাইটের প্লাজমা কোষ দ্বারা সৃষ্টি হবে, নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রভাবে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হতে হবে। আণবিক ওজন হবে কত, 1,80,000 থেকে 9,50,000 ডাল্টন। এবার অ্যান্টিবডির গঠন,
একটি আদর্শ অ্যান্টিবডির গঠন ওয়াই আকৃতির মতো দেখতে হচ্ছে, যা 4টি পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে হেভি চেইন, একটা হচ্ছে লাইট চেইন। হেভি চেইনটা হচ্ছে 4টে ইউনিট নিয়ে তৈরি থাকে এবং এখানে দুটি ভারী শৃঙ্খল থাকে যেটাকে এইচ চেন বলা বা হেভি চেন বলা হয়, দুটি হালকা শৃঙ্খল বা লাইট চেন বলে। প্রতিটি হালকা শৃঙ্খল 200টি এবং প্রতিটি ভারী শৃঙ্খল 400টি অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। তা ভারীগুলো কি? এই হালকা লাইট চেনগুলো হচ্ছে 200টা অ্যামিনো অ্যাসিড থাকে এখানে। আর হেভি চেনগুলোতে কি থাকে? হেভি চেনগুলো তোমার 400খানা অ্যামিনো অ্যাসিড, 4টা গ্রুপ রয়েছে। তারপর হচ্ছে কি, দুটি এইচ চেন দুটি ডাইসালফাইড বন্ধনের দ্বারা যুক্ত থাকে এবং দুটি এল চেন একটি করে ডাইসালফাইড বন্ধন থাকে। তাহলে দেখো এই যে দুটো হেভি চেন রয়েছে, হেভি চেন দুটো করে সাধারণত ডাইসালফাইড ব্রিজ দ্বারা যুক্ত থাকছে, যেখানে লাইট চেনগুলো হেভি চেনের সঙ্গে একটা মাত্র ডাইসালফাইড ব্রিজ দ্বারা সংযুক্ত থাকছে। প্রতিটি পলিপেপটাইডের শৃঙ্খলে একটি করে অ্যামাইনো গ্রুপ, একটি করে কার্বক্সিল গ্রুপ প্রান্ত থাকে। এই সি টার্মিনাস মান হচ্ছে, এটা সি ও মানে কার্বক্সিল গ্রুপ, আর এন টার্মিনাস মান হচ্ছে এখানে অ্যামাইনো গ্রুপ রয়েছে, অ্যামাইনো গ্রুপ থাকে। প্রতিটি শৃঙ্খলের সামনের দিকে অ্যামিনো প্রান্তটি থাকে, একে ভি অঞ্চল ও পরিবর্তনশীল অঞ্চল বলে। তাহলে প্রতিটি শৃঙ্খলের সামনের দিকে অ্যামিনো প্রান্ত থাকে। তাহলে এই কাজ কি হচ্ছে? অ্যামিনো প্রান্ত, এবং অ্যামিনো প্রান্তকে বলা হচ্ছে কি অ্যামিনো প্রান্ত। এই অ্যামিনো প্রান্তকে আমরা বলছি কি ভ্যারিয়েবল রিজন, অর্থাৎ এই যে জায়গাটা, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে সবার ক্ষেত্রে আলাদা। যে অ্যান্টিবডিগুলো রয়েছে, কি অ্যান্টিবডি রয়েছে? আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, আইজিডি। তারপর হচ্ছে কি কার্বক্সিল প্রান্তের যে অংশে থাকে তাকে সি অঞ্চল বা কনস্ট্যান্ট অঞ্চল বলে। তাহলে এই যে কার্বক্সিল সাইড অর্থাৎ সি টার্মিনাস, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 5 ধরনের অ্যান্টিবডির ক্ষেত্রে আইজিডি, এই 5 ধরনের অ্যান্টিবডির ক্ষেত্রে কিন্তু এইটুকু অংশ, অর্থাৎ এইটুকু অংশ কনস্ট্যান্ট রিজন থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন। শুধু পরিবর্তন কোথায় হচ্ছে? এই যে ভিএল বা ভিএইচ রিজন, ভ্যারিয়েবল রিজনে, অর্থাৎ অ্যামাইনো টার্মিনাল রিজনে পরিবর্তন হবে। ওয়াই আকৃতির বাহুদুরটিকে বলা হয় এফএবি, ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। তাহলে এই যে অ্যান্টিবডি স্ট্রাকচার, এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের অ্যান্টিজেনকে ধরা, ওই জন্য এর নাম হচ্ছে এফএবি, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। এবং দণ্ডাকার অংশ এটাকে এফসি বলা হয়। এফসি কেন বলছে? যে এর ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইজার রিজিয়ন বলা হয় থাকে। আমাদের দিয়ে থাকা অ্যান্টিবডিগুলো 5টি শ্রেণীতে ভাগ করা যায়, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজি। তাহলে আমাদের অ্যান্টিবডি অয়াকৃতি বিশিষ্ট, যেখানে দুটো চেন থেকে একটা হেভি চেন, লাইট চেন। হেভি চেনটা তোমার কেন? কারণ এটা হচ্ছে 4টে অঞ্চল নিয়ে তৈরি, প্রতিটি অঞ্চলে 100টা করে অ্যামিনো অ্যাসিড থাকলে এখানে 400টা অ্যামিনো অ্যাসিড থাকছে, লাইট চেনের মধ্যে 200টা অ্যামিনো অ্যাসিড থাকছে। এবং এর কার্বক্সিল এন্ডটা হচ্ছে তোমার হচ্ছে কি মানে কার্বক্সিল এন্ডটা হচ্ছে স্থায়ী অঞ্চল, একে এফসি রিজন বা ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইজার বলা হয়। এবং সামনের দিকে যে ভ্যারিয়েবল রিজন রয়েছে তাকে বলা হচ্ছে এফএবি, মানে এফ ভ্যারিয়েবল অর্থাৎ ভি রিজিয়ন বলা হচ্ছে। এবং ওখানে কি অ্যামাইনো গ্রুপ কন্টেন রিজিয়নটা কি হচ্ছে? সব অ্যান্টিবডির ক্ষেত্রে পরিবর্তনশীল, বাকি অংশগুলো সব কনস্ট্যান্ট থাকে। এবার অ্যান্টিবডির কাজ কি? তাই অ্যান্টিবডিগুলো দলবদ্ধভাবে অ্যাগ্লুটিনেশন, অধ্যবীক্ষণ, প্রেসিপিটেশন, অপসোনাইজেশন, প্রশমনকরণ এবং লাইসিসের মাধ্যমে বিতীর্ণ করে। তাহলে দলবদ্ধকরণ বা অ্যাগ্লুটিনেশন, ধরুন অ্যান্টিজেনগুলো কি করছে? একসাথে এসে তোমার অনেকগুলো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করছে এবং তাদেরকে ধরে নিয়ে এক জায়গায় দলবদ্ধ করে দিচ্ছে, এক জায়গায় নিয়ে চলে আসছে, সেটাকে বলা হয় দলবদ্ধকরণ। তারপর তাকে নিষ্ক্রিয় করছে। অধক্ষেপণ, অনেক সময় কী করে? ওরা ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে এসে অধিক্ষিপ্ত, প্রেসিপিটেট করে দেয়, অর্থাৎ ওদের সক্রিয়তা নষ্ট করে দেয়। অপসোনাইজেশন, এটা কী করে? অপসোনাইজেশন হচ্ছে কি অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনের শরীরের মধ্যে ফুটো তৈরি করে দেয়। তারপর হচ্ছে কি প্রশমকরণ, মানে তাদের যে টক্সিন বা রোগ তৈরি করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে প্রশম করে দিল, অর্থাৎ ডাউন করে দিল।
অ্যান্টিজেন অকেজ করা, এবং লাইসিস মানে হচ্ছে বিদীর্ণ করা, অর্থাৎ অ্যান্টিজেনকে পুরোপুরি ধ্বংস করে দিল, লাইসিস করে দিল, ওকে, সেটাকে লাইসিস বলা হয়ে থাকে। এরপর নেক্সট পেজ হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য কী। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত বস্তু, যেটা আমার শরীরের বাইরে থেকে আসে এবং যা অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনার জায়গায়। যদি সেটা অ্যান্টিজেনটা ইমিউনোজেন হয় তাহলে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করবে। এবং অ্যান্টিবডি কি, রক্তের প্লাজমায় উপস্থিত নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, এবং অ্যান্টিবডি আমাদের শরীরের প্লাজমায় অবস্থান করছে এবং নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করছে। তারপর হচ্ছে কি 2 নম্বর প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি অ্যান্টিজেন প্রোটিন হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে, কিন্তু এরা গ্লাইকোপ্রোটিন জাতীয়, গামা গ্লোবুলিন জাতীয় প্রোটিন। তাহলে কি অ্যান্টিবডি হচ্ছে কি প্রোটিন জাতীয়, কিন্তু অ্যান্টিজেন প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড সব কিছু হতে পারে। 3 নম্বর হচ্ছে কি অ্যান্টিজেন রোগ সৃষ্টি করে বা অ্যালার্জি সৃষ্টি করে আমাদের, যেমন পোলেন ও পরাগ আমাদের কি হয় অ্যালার্জি তৈরি করে, কিন্তু অ্যান্টিবডি কি করে রোগ জীবাণু হাতে রক্ষা করে। অ্যান্টিজেন 4 প্রকার হতে পারে, এন্ডোজেনাস অ্যান্টিজেন, এক্সোজেনাস অ্যান্টিজেন, অটো অ্যান্টিজেন এবং নিউ অ্যান্টিজেন। আর পারবে আইজিজি, আইজিএম, আইজিডি এবং আইজিএম। তো চলো এগুলো আলোচনা করা যাক। অ্যান্টিবডির প্রকারভেদ দেখো। প্রথম হচ্ছে কি কিভাবে আমাদের তৈরি হয়, মানে তৈরি হয় হ্যাঁ, তাহলে প্রথমে বলছি আমি কি যে ভারী শৃঙ্খল এবং ধ্রুবক অঞ্চল গঠনের উপর ভিত্তি করে অ্যান্টিবডি 5 প্রকারের। দেখো এখানে এগুলো অ্যান্টিবডির বিভিন্ন ভাগ। এটা হচ্ছে মনোমেরিক, এটা হচ্ছে কি ডাইমেরিক, যেটা যে চেন দ্বারা প্রযুক্ত হচ্ছে, এবং এটা হচ্ছে পেন্টামেরিক। এটা একমাত্র আইজিএমরা হয়, ডাইমার একমাত্র আইজিএ হয়, আইজিডি হচ্ছে মনোমার। তাহলে প্রথম হচ্ছে আইজিজি। রক্তে অ্যান্টিবডির পরিমাণ সবচেয়ে বেশি 80% থাকে, রক্তের মধ্যে যে অ্যান্টিবডিটা সবচেয়ে বেশি থাকে তাকে বলা হচ্ছে আইজিজি। লসিকা এবং কলারসের অবস্থা, লসিকা থাকে এবং কলারসে থাকে। প্লাসেন্টা বা অমরা অতিক্রম করে ভ্রূণে প্রবেশ করে এবং নিষ্ক্রিয় অনাক্রমণতে সাহায্য হয়। নিষ্ক্রিয় বলেছিলাম যেটা অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয় না, কিন্তু বাইরে থেকে আমাদের শরীরে আসে। এবার হচ্ছে কি এই আইজিজি অ্যান্টিবডিটা একমাত্র যেটা আমাদের মায়ের পেটে ভ্রূণ থাকা অবস্থায় সেটা ভ্রূণকে প্লাসেন্টা অমরা ক্রস করে ভ্রূণের শরীরে প্রবেশ করে। ব্যাকটেরিয়া, ভাইরাস এবং টক্সিনকে প্রতিহত করা এর কাজ। এর আকারে ক্ষুদ্রতম, তাহলে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে খেয়ে থাকছে আইজিজি। দ্বিতীয় হচ্ছে আইজিএ, ক্ষরণকারী বলা হয়, অর্থাৎ মনে রাখবে বলা হয় ক্ষরণকারী। তারপর হচ্ছে কি আইজিকে বলা হয় কি ক্ষরণকারী অ্যান্টিবডি, ক্ষরণকারী, একে বলা হচ্ছে ক্ষরণকারী অ্যান্টিবডি। মানে সমস্ত ক্ষরিত, যেমন ঘামের সঙ্গে ক্ষরিত হবে, মায়ের দুধ কোলেস্ট্রমের সঙ্গে ক্ষরিত হবে, তারপরে লাল রসের সঙ্গে ক্ষরিত হবে, এই জন্যকে ক্ষরণকারী অ্যান্টিবডি। লাল রস, ঘাম, অশ্রু থাকে। প্রসবের পর যে হালকা হলুদ বর্ণের মাতৃদুধ কোলেস্ট্রম ক্ষরিত হয় তাকে আইজিএ বলা হয়। একটা শিশু জন্মের পর প্রথম যে মায়ের দুধটা হয় গাঢ় তাকে বলা হচ্ছে কোলেস্ট্রম। আইজিডি বি লিম্ফোসাইটের গাত্রে অবস্থান করে, এটা বি লিম্ফোসাইটের গাত্রে অবস্থান করে, অ্যান্টিজেনকে গ্রাহক হিসেবে কাজ করে এবং বৃকোষ থেকে প্লাজমা কোষ, স্মৃতিকোষ তৈরিতে সাহায্য করে। আইজিএম স্মৃতিকোষ মানে হচ্ছে কিছু অ্যান্টিবডি এখন বর্তমানে কাজে লাগবে, কিছু অ্যান্টিবডি ভবিষ্যতের জন্য সঞ্চিত হয়ে থেকে যাবে। আইজিএম হচ্ছে সর্বাপেক্ষা বড় অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটাকে বলা আইজিএম। পেন্টামার হিসেবে, পেন্টামার কেন, এর 1 2 3 4 5 5টা হাত রয়েছে বলে থাকে। অ্যান্টিজেনের প্রথম সংস্পর্শে রক্তে প্রথম এই প্রকার অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে একটা জীবাণু যখন আমার শরীরে প্রবেশ করলো, তো প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হবে তাকে বলছি আমরা রস নির্ভর তখন তো বলছে কি প্রাইমারি অ্যান্টিবডি। এবার আইজিই রক্তের সবচেয়ে কম পরিমাণে থাকে, 0.1% থাকে তোমার এই আইজিই। এটির ল্যাজ অংশ মাস্ট কোষ এবং বেসক্রিয় কোষ পর্দায় আটকে হিস্টামিন ক্ষরণে সাহায্য করে। তাহলে কি করে এরা মেনলি হচ্ছে অ্যালার্জি, যখন তোমার ধরনের একটা যে বিষয় বিরুদ্ধে তোমার অ্যালার্জি রয়েছে সে বিষয়ে বৃদ্ধি করবে তখন হচ্ছে কি এই আইজি অ্যান্টি কাজ করবে। এদিকে আটকে হিস্টামিন ক্ষরণে সাহায্য করে অ্যালার্জি অবস্থার পরিমাণ বেড়ে যায়।
এবার এই যে অ্যান্টিবডি, এরকম দুটো ভাগে ভাগ করে, একটা রস নির্ভর অনাক্রমতা, একটা কোষ নির্ভর অনাক্রমতা। রস নির্ভর মানে যে সমস্ত অ্যান্টিজেনগুলো, যে সমস্ত অ্যান্টিবডিগুলো আমাদের রক্তের মাধ্যমে সারা দেহে সঞ্চারিত হয়ে থাকে সবসময়, তাকে রস নির্ভর বলা হয়। এরা হচ্ছে কি বি সেল, বি সেলকে বলা রস নির্ভর। আর টি সেল মানে হচ্ছে কি নির্দিষ্ট কোষের মধ্যে থাকবে এবং সেই কোষ যখন আক্রান্ত হবে তখন টি সেলগুলো সক্রিয় হবে। এই জন্য টি সেলকে বলা হয় কোষ নির্ভর অনাক্রমতা, টি সেল। তাহলে দেখো রস নির্ভর কি হচ্ছে, দেখো প্রথমে অ্যান্টিজেন আসলো আমার শরীরে, রস নির্ভর কি হচ্ছে, প্রথমে অ্যান্টিজেন আসলো। অ্যান্টিজেন আসার পর এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই যে হলুদ কালার যে কোষটা দেখতে পাচ্ছ, এই হলুদ কালারের কোষটা কি করছে, এটা বলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে বা ম্যাক্রোফেজ সেল বা মাইক্রোফেজ সেল, ফ্যাগোসাইটিক কোষ। এর কাজ হচ্ছে এই অ্যান্টিজেনগুলোকে অ্যান্টিবডির সামনে তুলে ধরা। এবার এটা যখনই আসলো তখন এই লিম্ফোসাইট, মানে এই যে অ্যান্টিজেন প্রেজেন্ট, এপিসি বলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করলো, কার সঙ্গে প্রেজেন্ট করলো, টি লিম্ফোসাইটের সঙ্গে প্রেজেন্ট করলো, সামনে প্রেজেন্ট করলো। টি লিম্ফোসাইট কি আমার দুরকম লিম্ফোসাইট, লিম্ফোসাইট মানে হচ্ছে কি নিউট্রোফিল, এগুলো হচ্ছে কি হোয়াইট ব্লাড সেলের যে আলাদা কোষ, সবচেয়ে ছোট কোষ হচ্ছে লিম্ফোসাইট। এবার লিম্ফোসাইট কি করছে, যখনই এই অ্যান্টিজেন আসলো লিম্ফোসাইটটার সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়লো। উত্তেজিত হওয়ার পরে কি করলো, সাইটোকাইনস ক্ষরণ করলো, সাইটোকাইনস। এবং সাইটোকাইন খরচ করার ফলে এটাকে কি হচ্ছে, হেল্পার টি সেল সাহায্য হচ্ছে, কিন্তু সাইটোকাইনস এটা কেমিক্যাল সাবস্ট্যান্স যেটা অ্যান্টিজেন পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষরণ করলো এবং সক্রিয় ম্যাক্রোফেজ করলো। এর মেন কাজ হচ্ছে কি করলো, প্রথম কাজ হচ্ছে এই টি লিম্ফোসাইট কি করবে, হেল্পার টি সেল তৈরি করবে, হেল্পার টি সেল। কোষনিষ্ঠিত সাইটোকাইন, এই যে কোষনিষ্ঠিত সাইটোকাইন সক্রিয় করে এবং সাইটোটক্সিক। এবার হেল্পার টি সেল কি করছে, তোমার সাইটোটক্সিক টি সেল, যেটাকে আমরা কিলার টি সেল বলছি, সেটাকে সক্রিয় করছে। এই কিলার টি সেল তখন কি করছে, কিল দা সাইটোটক্সিক টি সেল কি করছে, এবার সাইটোটক্সিক টি সেল এটা কিলার সেল বলা হয়ে থাকে, কিলার সেল। এই কিলার সেল টিসি কোষ দ্বারা জীবাণু আক্রান্ত করে ধ্বংসাদন। এবার এই টিয়া হেল্পার সেল আবার কি করছে, এর সঙ্গে আরো কারণ হচ্ছে, প্রথমে টি সেল, টি লিম্ফোসাইট। তো এখান থেকে প্রথমে কি হলো, প্রথমে হলো টি হেল্পার সেল। এই হেল্পার সেল আবার কি করলো, তোমার টি লিম্ফোসাইট উদ্দীপ্ত করার ফলে এখান থেকে তোমার টিসি সেল ক্ষরণ করলো, এখান থেকে তোমার সাপ্রেসার টি সেল ক্ষরণ করলো, ওকে, এবং মেমোরি টি সেল ক্ষরণ করলো, মেমোরি টি সেল। ক্লিয়ার হয়ে গেল। এরপরে টি লিম্ফোসাইট, টি হেল্পার সেল কি করবে, এই টি হেল্পার সেল বি সেলকে সক্রিয় করবে। এই যে বি সেলকে দেখো এখানে, ও তখন উদ্দীপ্ত করছে বি কোষকে, বি লিম্ফোসাইটকে। বি লিম্ফোসাইট উদ্দীপ্ত হওয়ার পর তখন বি সেলটা কি করবে, অ্যান্টিবডি প্লাজমায় অ্যান্টিবডি তৈরি, 5 ধরনের অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে প্রথমে যখন অ্যান্টিজেন আমার শরীরে আসলো, তো প্রথমে আমাদের কি করলো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যে অ্যান্টিজেন উপস্থাপনকারী কোষগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে টি সেলের কাছে নিয়ে গেল। টি সেল তখন কি করলো, ওর অ্যাগেনস্টে হেল্পার টি সেল তৈরি করলো। হেল্পার টি সেল তখন আবার টি লিম্ফোসাইট উদ্দীপ্ত করার ফলে সাইটোটক্সিক টি সেল এবং সাপ্রেসার টি সেল আর মেমোরি টি সেল তৈরি করলো। মেমোরি টি সেল ভবিষ্যতে সঞ্চয় হয়ে গেল। সাপ্রেসার টি সেল যে জীবাণুটা এসেছিল সেই জীবাণুকে মেরে ফেললো, যদি ভাইরাস বা টিউমার হয়। আর হেল্পার টি সেল কি করলো, আবার বি লিম্ফোসাইটকে উদ্দীপ্ত করলো এবং বি লিম্ফোসাইট উদ্দীপ্ত হওয়ার ফলে সেই বি লিম্ফোসাইট থেকে তোমার কি তৈরি হলো, আমাদের অ্যান্টিবডিগুলো তৈরি করলো এবং এগুলো ব্যাকটেরিয়া, ছত্রাক বা আদ্য প্রাণীর অ্যাগেনস্টে কাজ করতে শুরু করলো। এটাই হচ্ছে। আর রস নির্ভর মানে কি, বি কোষের মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সে রস নির্ভর হয়, কারণ এগুলো আমাদের রক্তের রসের মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু টি কোষ হচ্ছে কি, যখন কোনো একটা কোষের মধ্যে আক্রমণ করবে জীবাণু, সেই কোষ থেকে ক্ষরণ হবে তোমার কি টি সেল, এই জন্য কোষ ভিত্তিক অনাক্রম্যতা বলা হয়ে থাকে। এবার ইমিউন রেসপন্স, কিভাবে আমাদের ইমিউন রেসপন্স দেখায় শরীর। নির্দিষ্ট অ্যান্টিজেন প্রভাবে পোষক দেহে যে দ্রুত এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে অনাক্রম্য সাড়া বা ইমিউন রেসপন্স বলে।
এটা ভালো দেখতে পাবে। যদি তোমার অ্যালার্জির কোনো সিমটম থাকে, তাহলে যে অ্যালার্জেন্সটা বা যে কেমিক্যালটার অ্যাগেনস্টে তোমার অ্যালার্জি হচ্ছে, সেটা আসার সঙ্গে সঙ্গে তোমার বডিতে কী হবে, আইজি এবং বেসোফিল সেল সক্রিয় হয়ে যাওয়ার ফলে প্রচুর হিস্টামিন এবং সেরোটোনিন ক্ষরণ করবে, যার ফলে তোমার হে ফিভার, তারপরে তোমার হাঁচি, স্নিজিং, তারপরে তোমার শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, এতে চুলকানি চুলকানি হয়ে যাওয়া ইত্যাদি তোমার ইত্যাদি সিমটমগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের ইমিউন বডিকে খুব তাড়াতাড়ি একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। টি লিম্ফোসাইট, হেল্পার টি সেল বা সাইটোটক্সিক টি সেল, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এবং ঘাতক সেল, ন্যাচারাল কিলার সেল, মাস্ট কোষ অনাক্রম্য সাড়া জাগাতে সাহায্য করে। অনাক্রম্য সাড়া দু ধরনের হয়, একটা প্রাথমিক অনাক্রম্য সাড়া, এক গৌণ অনাক্রম্য সাড়া। তার কি প্রাথমিক অনাক্রম্য সাড়া কি দিচ্ছে দেখো, বলে জীবাণু প্রথম সংক্রমণে এই জাতীয়, তার একটা জীবন প্রাথমিক মানে কি, একটা জীবাণু যখন প্রথম তোমার শরীরে ঢুকছে, তখন সেই জীবাণুটার বিরুদ্ধে যে অনাক্রম্যতা গড়ে উঠছে সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে প্রাথমিক অনাক্রম্যতা। আর গৌণ অনাক্রম্যতাকে, সেই জীবাণুটা নষ্ট হয়ে যাওয়ার পর আবার যদি পরবর্তীতে তোমার দ্বিতীয়বার কোনো সেই জীবাণুটা তোমার শরীরকে আক্রমণ করে, তো আগের বার যেহেতু তোমার আক্রমণ করেছে, তখন আমার শরীরে স্মৃতিকোষ তৈরি হয়েছিল, সেগুলো সঙ্গে সঙ্গে সেই দ্বিতীয়বার এর বিরুদ্ধে কাজ করতে, অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে শুরু করে, তখন সেটা আমরা বলি সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তাহলে জীবাণু প্রথম সংক্রমণে, অর্থাৎ ফার্স্ট টাইম যখন একটা জীবাণু আমার শরীরে সংক্রমণ ঘটাচ্ছে, তখন তার বিরুদ্ধে যে অনাক্রমণ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কি প্রাথমিক অনাক্রম্যতায় সাড়া দেয়। এটা দু ধরনের হতে পারে, এক রস নির্ভর হতে পারে, কোষ নির্ভর হতে পারে। এবার রস নির্ভর কি, রস নির্ভর কি বলেছিলাম, বি সেল নির্ভর, আর কোষ নির্ভর হচ্ছে টি সেল। তাহলে বি লিম্ফোসাইট এই প্রক্রিয়ায় সাহায্য করে। বি লিম্ফোসাইট অ্যান্টিজেনের সঙ্গে আবদ্ধ হয় হেল্পার টি কোষ দ্বারা, মেমোরি বি সেল এবং প্লাজমা কোষ তৈরি হয়। ওকে, তার প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেনকে বিনষ্ট করে প্রাথমিক সাড়া দেয়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যখন আমার শরীরে প্রথম একটা অ্যান্টিজেন প্রবেশ করছে, তখন আমাদের শরীরে বি লিম্ফোসাইটটা সক্রিয় হচ্ছে। কার দ্বারা সক্রিয় হচ্ছে, হেল্পার টি সেলের দ্বারা। এই যে এখানে ভালো করে দেখো, লক্ষ্য করবো জিনিসটা, যে যখন আমাদের এই অ্যান্টিজেনগুলো আমার শরীরে প্রবেশ করলো বা একটা জীবের শরীরে প্রবেশ করছে, যখন তখন আমার দুরকম, একটা হিউমারাল ইমিউন রেসপন্স, একটা সেলুলার রেসপন্স। হিউমারাল মানে রসভিত্তিক, এবং রসভিত্তিক কি হলো, এটা বি লিম্ফোসাইট কোষ রয়েছে আমাদের, এবং এটা এই ধরনের অ্যান্টিজেনকে ধরে রেখেছে। প্রথম কাজ হবে টি সেল অ্যাক্টিভেটেড। টি সেল অ্যাক্টিভেট হওয়ার ফলে এখানে হেল্পার টি সেল তৈরি করবে, সাইটোটক্সিক টি সেল তৈরি করবে। এবার এই হেল্পার টি সেল আবার কী করবে, তখন এখান থেকে গিয়ে বি সেলকে উদ্দীপ্ত করবে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে। কিন্তু হেল্পার টি সেল কী করবে, সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে ব্যাকটেরিয়াটাকে লাইসিস করবে, অর্থাৎ মেরে ফেলবে। এবার কোষ ভিত্তিক নির্ভর অনাক্রম্যতা, টি লিম্ফোসাইট এই প্রক্রিয়ায় সাহায্য করে। তাহলে রস ভিত্তিকে সাহায্য করলো কে, বি লিম্ফোসাইট, আর কোষ ভিত্তিকে সাহায্য করলো টি লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ এর সঙ্গে টি কোষ যুক্ত হয়, বিভাজিত হয়ে হেল্পার টি সেল, মেমোরিক টি কোষ এবং ঘাতক টি কোষ উৎপন্ন করে। ঘাতক টি কোষ অ্যান্টিজেনকে বিনষ্ট করে। তারপর গৌণ অনাক্রম্যতা কি বলছে, দ্বিতীয়বার একই জাতীয় জীবাণুর সংক্রমণে খুব দ্রুত যে অনাক্রম্যতা ছাড়া দেখা যায়, তাই গৌণ অনাক্রম্যতা বলা হয়। অর্থাৎ প্রথমবার আক্রমণ করেছিল, তখন আমাদের কিন্তু স্মৃতিকোষগুলো তৈরি হয়েছিল, বলে সেকেন্ড টাইম যখন ইনফেকশন করলো, তখন অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য কোনো সময় নষ্ট হলো না, সঙ্গে সঙ্গে বডি অ্যান্টিজেন তৈরি করে, মানে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করলো। যেমন ধরেন একটা উদাহরণ দিই, আমাদের এইচআইভির নাম শুনেছি সবাই, এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এবার এইচআইভি কি করে, তোমার এইডস রোগ তৈরি করে, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা আসলে কি করে বলতো, অ্যাকোয়ার্ড মানে অর্জিত, ইমিউনো মানে অনাক্রম্যতা, ডেফিসিয়েন্সি মানে অভাব, আর সিনড্রোম মানে সিমটম। তাহলে এখানে কি করে ওরা, এইচআইভি ভাইরাস এসে এই যে হেল্পার টি সেল, হেল্পার টি সেলকে এইচআইভি ভাইরাস অ্যাটাক করে। ওকে, এবার হেল্পার টি সেল যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে এটা বি সেলকেও সক্রিয় করতে পারবে না, এটা তোমার টি সেলকেও সক্রিয় করতে পারবে না, যার ফলে আমার টি সেল, সাইটোটক্সিক টি সেলও তৈরি হবে না এবং বি সেলও তৈরি হবে না। বলেই তো আমি বলছি কি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি, অর্থাৎ মানুষের অনাক্রম্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, ডেফিসিয়েন্সি অভাব হয়ে যাচ্ছে। এই হলো তোমাদের ইমিউন সিস্টেমের ভিডিও, যেখানে তোমরা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও। ভিডিওটি কেমন লাগলে
তা কমেন্ট করো। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।